প্যারিসকে বলা হয় আলোর শহর, যার প্রতিটি কোণে একটি গল্প রয়েছে। অমূল্য শিল্প ভাণ্ডারে সমৃদ্ধ লুভর মিউজিয়ামের অপরূপ মহিমায় নিজেকে হারিয়ে ফেলুন। প্যারিসের মায়াবী রাস্তার মধ্য দিয়ে একটি অবিস্মরণীয় যাত্রা শুরু করার সাথে সাথে আমার সাথে যুক্ত হতে পারেন, যেখানে প্রতিটি মুহূর্ত একটি নিখুঁত স্মৃতি তৈরি করবে। হাই এভরিওয়ান, আমি শিরিন। আমি নাহিদ জামান সুমন। আজকে আমরা লন্ডন থেকে প্যারিস যাব 10 দিনের জন্য। আমরা লন্ডনের সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশন থেকে প্যারিসের গার দি নর্থ নামক স্টেশনে যাব। সেখানে আমরা 9-10 দিন থাকব এবং আমরা চেষ্টা করব আইফেল টাওয়ার, লুভ মিউজিয়াম, ডিজনিল্যান্ড এবং প্যারিসের ভিতরে কিছু বিখ্যাত জায়গা দেখতে। আমরা এবার প্যারিসের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ 9-10 দিনের ভিতরে আসলে খুব টাইট হয়ে যায়। তো এটাই আমাদের প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি আশা করব আপনারা আমাদেরকে এই ভিডিও নিয়ে পরামর্শ দিবেন, আমরা কিভাবে আরো বেটার করতে পারি। এবং আমাদের থেকে যদি আপনারা কোনো পরামর্শ পেতে চান, মানে লন্ডন থেকে প্যারিস কিভাবে যাবেন আর কোথায় থাকবেন, কত টাকা খরচ হতে পারে, তো সেই পরামর্শ আমাদেরকে যদি আপনারা কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব সেই কমেন্টের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদেরকে তুলে ধরতে। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন বাসা থেকে বের হচ্ছি। আমরা এখন সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনে যাব এবং সেখান থেকে ইউরোস্টারে করে প্যারিস যাব। সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা এখন প্যারিসে এসে পৌঁছালাম। অনেক জার্নি করেছি, তাই খুবই টায়ার্ড সানবিকে নিয়ে। তাই আজকে আর কোথাও বের হব না। কালকে খুব সকাল ভোরে আমরা আইফেল টাওয়ারে যাব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। খুব ভোরে স্বপ্নের আইফেল টাওয়ার দেখতে মেট্রোতে চেপে বসলাম। ফাঁকা মেট্রোতে করে যেতে যেতে ভাবছি কেমন দেখাবে আইফেল টাওয়ারকে। সত্যি কি রোমাঞ্চকর সেই অনুভূতি। জি, প্যারিসের আইফেল টাওয়ারই হচ্ছে পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থানগুলোর একটি। আমি যেই মেট্রো স্টেশন দিয়ে এখানে এসেছি সেটার নাম হচ্ছে ট্রকাডেরো, বা এটা দিয়ে একটি নাম ট্রোকাডেরো। আপনি গুগল করলে আপনাকে গুগল ম্যাপ এই জায়গাটির কথা বলবে না, আপনাকে অন্য অনেক মেট্রো স্টেশনের কথা বলবে। কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এই স্টপেজ দিয়ে আসার চেষ্টা করবেন এবং এটা দিয়ে উঠলে আপনাকে পুরো ভিউটা দেখতে পাবেন এবং চমৎকার ছবি তোলার জন্য আপনারা সবচেয়ে ভালো জায়গাটি আপনারা নিতে পারবেন। আপনারা যারা প্যারিসে বেড়াতে আসবেন, প্যারিসে বেড়াতে আসলে আমি মনে করি একেবারে সকাল, মানে 6টার ভিতর প্যারিসের এই জায়গাটায়, মানে ট্রকাডেরো মেট্রো স্টেশন থেকে উঠে এই জায়গাটায় উপস্থিত থাকার চেষ্টা করবেন। একেবারে ফাঁকা থাকে, চমৎকার একটি পরিবেশ থাকে, মনোমুগ্ধকর। আপনি যদি দিনের 11টা 12টা 1টা বাজে আসেন, সেই শান্ত স্নিগ্ধ এলাকা দেখতে পাবেন না। হাজার হাজার লোকের ক্রাউড দেখতে পাবেন, ভিড় দেখতে পাবেন, ছবি তুলতে পারবেন না মনের মতো করে। তাই যদি বাচ্চা কাচ্চা না থাকে বা যদি থেকেও থাকে, সকাল ভোরে আসার চেষ্টা করুন। এখানে আমি সকাল যখন আসি তখনও সূর্য উদয় হয়নি, এখন সূর্য উদয় হচ্ছে। এবং আমি যেটা দেখতে পেলাম, এখানে কমপক্ষে 20 থেকে 25 জন
বা তারও বেশি প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে একেবারে প্রফেশনাল ভাবে এখানে ফটো শুট চলছে। বহুদূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি, বহুদূর যেতে হবে। আমরা এখন আইফেল টাওয়ারে ওঠার জন্য অপেক্ষা করছি। এখনো আইফেল টাওয়ারে ওঠার সে গেট ওপেন হয়নি, তাই চিন্তা করলাম যে আইফেল টাওয়ার সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য জানাই, তাহলে আপনারা এটা সম্পর্কে বুঝতে পারবেন আসলে কিভাবে তৈরি হলো, কখন কি। আর তথ্য জানলে যে কোনো জিনিসই দেখতে সেটা আরো ভাল লাগে। তাহলে চলুন আপনাদেরকে একটু আইফেল টাওয়ার সম্পর্কে বলি। আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত প্যাটাই লোহাই দ্বারা নির্মিত একটি উঁচু স্থাপনা। আলেকজান্ডার গুস্তাভ আইফেল, যাকে লোহার জাদুঘর বলা হতো, তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার, যিনি প্যারিসের বিখ্যাত এই আইফেল টাওয়ার নকশা ও নির্মাণ করেছেন। এই স্থাপনাটি আলেকজান্ডার গুস্তাভ আইফেল তার নাম অনুসারে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার, যার কোম্পানি 1887 থেকে 1889 সালের মধ্যে এই স্থাপনাটি নির্মাণ করেছিল। মূলত এই আইফেল টাওয়ার নির্মাণে 2 বছর সময় লেগেছিল। 1889 সালে বিশ্বমেলাকে কেন্দ্র করে ফরাসি বিপ্লবের 100 বর্ষ পালনের জন্য এই আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে। গুস্তাভ আইফেল সে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। তারপর তার 30 বছর বয়সে তিনি তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন, কিন্তু দুঃখজনকভাবে বিয়ের মাত্র 15 বছর পর তার স্ত্রী মারা যান। তখন তার 5 সন্তান ছিল। গুস্তাভ আইফেল তার শোক কাটিয়ে ওঠার জন্য তিনি তার সময় এবং শক্তি তার কাজে ঠেলে দিয়েছিলেন। গুস্তাভ আইফেল তিনি তার জীবনের শেষ 30 বছর আইফেল টাওয়ারে কাটিয়েছেন। অবিশ্বাস্য বৈজ্ঞানিক অগ্রগতি করেছেন, এমনকি টাওয়ারের চূড়ায় একটি কক্ষ তৈরি করেছেন যেখানে তিনি অতিথিদের আপ্যায়ন করতেন এবং সেখানে তিনি প্রায় রাত কাটাতেন। যেহেতু গুস্তাভ আইফেল আর কখনো বিয়ে করেননি, অনেকে বলে যে আইফেল টাওয়ার তার দ্বিতীয় স্ত্রী হয়ে উঠেছে। আলেকজান্ডার গুস্তাভ আইফেল আইফেল টাওয়ার ছাড়াও তিনি অসংখ্য কাজ করেছেন, যার জন্য তিনি প্রশংসিত। তার সেই বিশেষ কাজের মধ্যে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির অভ্যন্তরে যত কাঠামোগত নকশা ছিল এগুলো সম্পূর্ণ তার করা। অপেক্ষা করতেই কিছুক্ষণের মধ্যে আইফেল টাওয়ার গেট ওপেন হলো, আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। আইফেল টাওয়ারের নিচে আবারও আমরা লাইনে দাঁড়ালাম, সেখানে উপরে ওঠার জন্য সবাই অপেক্ষা করছে। লিফট আসলে জাস্ট আমরা উপরে উঠব, তবে আমাদের বেশিক্ষণ লাগেনি। তার কারণ হচ্ছে একসাথে 30-40 জন মানুষ করে একসাথে উঠতে পারে। আমরা লিফট থেকে নেমেই দেখতে পাই যে পুরো প্যারিস শহরটা আমাদের চোখের সামনে ভাসছে। এতটাই সুন্দর দেখাচ্ছে যেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমরা অনেক সকাল সকাল করেই আইফেল টাওয়ারে এসেছি, কিন্তু তারপরও মনে হচ্ছে যে অনেক ক্রাউডেড, অনেক মানুষ। এখানে প্রথমে ওঠার পরেই সেখানে 2টি ভাগ আছে। প্রথম অংশটা ঘুরে তারপরে উপরতলায় উঠলাম। সেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সো ব্রেকফাস্ট করে দেন আমরা টপ ফ্লোরে যাব। মনে রাখবেন আইফেল টাওয়ারে ওঠার সময় ব্যাগের মধ্যে কোনো প্রকার খাবার, ড্রিঙ্কস এগুলো যেন না থাকে। কারণ হচ্ছে আইফেল টাওয়ারে ওঠার আগে একটা চেক করা হয় ব্যাগগুলো। এই ধরনের কোনো জিনিস যদি সাথে থাকে এটা ওরা অ্যালাউ করে না।
যে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে এটাই হলো ট্রকাডেরো, যে মেট্রো স্টেশনের কথা প্রথমেই বলা হয়েছিল। সেখান থেকে দিনে বা রাতে আইফেল টাওয়ারের খুব ভালো ছবি ভিডিও করতে পারবেন। ভাবতেই অবাক লাগছে যে আজ থেকে 135 বছর আগে এত উঁচু একটি স্থাপনা কিভাবে তৈরি করতে পারল। এর উচ্চতা 330 মিটার, যা প্রায় 81 তলা ভবনের সমান উঁচু। সবচাইতে মজার বিষয় হলো এই আইফেল টাওয়ারের মধ্যে আমাদের বাংলাদেশ ঢাকাকে পেয়ে গেলাম। তাহলে চলুন দেখাচ্ছি। এখানে বিশ্বের বিভিন্ন দেশের নাম দিয়ে, ফ্ল্যাগ দিয়ে, এখান থেকে আইফেল টাওয়ার থেকে কতটুকু দূরত্ব সেটা লেখা আছে। তার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে। আইফেল টাওয়ার থেকে প্যারিসের যতগুলো টুরিস্ট পয়েন্ট আছে, দেখার জায়গা আছে, সবগুলোই মোটামুটি এখান থেকে দেখা যায়। লুভর থেকে শুরু করে বাকি সবগুলো জায়গায় এখান থেকে দেখা যায়। আইফেল টাওয়ারে ওঠার যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমি বলবো, যখন প্যারিস আসার প্ল্যান করবেন ঠিক তখনই আইফেল টাওয়ারে ওঠার টিকিটটা অনলাইনে করে নেবেন। তার কারণ হচ্ছে আসার পর হয়তোবা আইফেল টাওয়ারের টপ ফ্লোর পর্যন্ত ওঠার সে টিকিটটা নাও পেতে পারেন। তার কারণ হচ্ছে এটা অ্যাভেলেবেল থাকে না। সো আগে অনলাইনে করে নিলে সেটাই বেস্ট হয়। আমি আইফেল টাওয়ার দেখতে প্রথম এসেছিলাম 2006 সালে, কিন্তু দুঃখজনকভাবে প্রথমবার আইফেল টাওয়ার উঠতে পারিনি। যেটা আগেই বলেছিলাম যে আগে টিকিট কাটতে হয়, অনেক লম্বা লাইন ছিল এবং কম সময়ের কারণে আর সেবার আইফেল টাওয়ারে ওঠা হয়নি। তারপর আবারও 2011 সালে আবার আসি, তখন আইফেল টাওয়ারে উঠতে পারি। আর এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম আইফেল টাওয়ারে ওঠা। এবার সানবিকে নিয়ে এসেছি, সানবির প্রথমবার। আমাদের সবার খুব ভালো লেগেছে। আইফেল টাওয়ার থেকে নামতেই নিচে একটা সুভিনির শপের ভিতর দিয়ে নামতে হয়, যেখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিস আছে, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ। সেম জিনিসগুলোই বাইরে অন্য জায়গায় আরও কম দামে পাবেন। আইফেল টাওয়ার থেকে ঘোরা শেষ করে আমরা নিচে নেমে আসলাম। এখন আমরা সেন নদীতে বোট রাইড করব। সো এটা কোত্থেকে কিভাবে করতে হয় তা আপনাদেরকে দেখাবো, আরও কিছু ইন্টারেস্টিং প্লেস দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা অনেক সকাল ভোরে এসেছিলাম, আপনারা দেখেছেন। এখন মোটামুটি দিনের অর্ধেক চলে গেছে, 12টার দিকে। কি পরিমাণ ক্রাউডেড হয় সেই জিনিসটা আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। আবারও আইফেল টাওয়ারের কাছাকাছি চলে আসলাম, ঠিক এই জায়গাটাতেই। এখান থেকে সেন রিভারের যত রিভার ক্রুজ আছে এগুলোর টিকিট পাওয়া যায় এবং এগুলো এখান থেকে ছাড়ে। রিভার ক্রুজের টিকিট কেটে নিলাম। এখানে বেশ কয়েক ধরনের রিভার ক্রুজের টিকিট পাওয়া যায়। আমরা শুধুমাত্র অ্যারাউন্ড 1 আওয়ারের মধ্যে আমরা যাব, আবার রিটার্ন করব, এই ধরনের একটা টিকিট নিয়ে নিলাম। খুবই অল্প সময়ের মধ্যে আমরা সবাই বোটে উঠতে পারলাম, আর খুব বেশিক্ষণ সময়ও লাগেনি, এর মধ্যেই বোটটা ছেড়ে দিল। ওখান থেকে আইফেল টাওয়ারটাকে
এত সুন্দর লাগছিল এই সেন নদীর থেকে, অন্যরকম সৌন্দর্য। বোটে না উঠলে হয়তোবা আমরা এটা বুঝতে পারতাম না। সামনে যে সুন্দর বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটি হলো বিখ্যাত সেই পন্ট আলেকজান্ডার। এটি আসলে মূলত রাশিয়া এবং ফ্রান্সের বন্ধুত্বের প্রতীক হিসাবে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছিল 1900 সালে, এবং সেই বছরই বিশ্বমেলাকে কেন্দ্র করে এটি উদ্বোধন করা হয়। এখন আমরা আছি বিখ্যাত সেই জাদুঘর মুসিডোর্সের সামনে। এটি মূলত ইউরোপের বিভিন্ন শিল্পকর্ম এখানে রাখা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল 1900 সালের বিশ্বমেলাকে কেন্দ্র করে। এগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই 16 ইউরো টিকিট কেটে ঢুকতে হবে, অথবা প্রতি মাসের প্রথম রবিবার ফ্রি ঢোকার সুযোগ আছে। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো বিখ্যাত সেই লুভর মিউজিয়াম, যেখানে মোনালিজার ছবি আছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আপনারা লুভর মিউজিয়াম নিয়ে বিস্তারিত দেখতে পারবেন। এখন যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটিও আরেকটি বিখ্যাত ব্রিজ। এটির নাম হচ্ছে পন্ট দে লা টুনেল। এটি 1928 সালে তৈরি করা হয়েছিল। এর ঠিক পাশেই রয়েছে বিখ্যাত সেই নটরডেম ক্যাথেড্রাল। আসলে 2019 সালে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জন্য অনেক লম্বা সময় ধরে এটি বন্ধ ছিল। 2024 সালে আবারও এটিকে সাধারণ লোকজনের জন্য খোলা হয়েছে। এখন আমরা আছি হোটেল লাম্বার্টের সামনে। নামটি হোটেল হলেও আসলে এটি হোটেল নয়, এটি একটি ব্যক্তি মালিকানাধীন একটি বাড়ি বলতে পারেন বা প্রাসাদ বলতে পারেন। এখানে বিশ্বের নামি দামি লোকজন বসবাস করেছেন। এই বাড়িটির মালিক কাতারের রাজ পরিবার। ওরা 2022 সালে এই বাড়িটির ভিতরে যত পুরাতন জিনিস ছিল সবকিছু নিলামে বিক্রি করেছেন। সেন নদীর দুপাশে অসংখ্য জিনিস আছে দেখার মতো। আমি জাস্ট 2-4টা জিনিস আপনাদেরকে দেখালাম। সবগুলো জিনিস আসলে বলা পসিবল না এখানে। চোখে দেখে আসলে যে শান্তি, যে সুন্দর, সেটা হয়তো ভিডিওতে সেভাবে বোঝা যায় না, বোঝানো সম্ভব না। আপনারা কেউ যদি প্যারিসে ঘুরতে আসেন, অবশ্যই এই রিভার ক্রুজটি করবেন। এই ট্যুরটা করলে অনেক কিছু দেখতে পারবেন, ভালো লাগবে আপনাদের। জুন, জুলাই এবং আগস্ট মাসই হচ্ছে প্যারিস ভ্রমণের সবচাইতে ভালো সময়, কারণ সেই সময়টাতেই অপেক্ষাকৃত ভালো ওয়েদার থাকে। দেখতে দেখতেই আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।